আসসালামু আলাইকুম। ভ্যাটের আজকের লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন, সিএ প্রফেশনাল লেভেলে আছি এবং আমার 13টা সাবজেক্ট এই পর্যন্ত শেষ হয়েছে। এবং এই ভ্যাট কোর্সটা আমি মেইনলি রান করতেছি সিএ স্টুডেন্টদের জন্য, কিন্তু ভ্যাট সম্পর্কে যে কেউ যদি জানতে চান তাদের জন্য এই কোর্সটা অনেক উপকারে দিবে। আমার কোর্সের ম্যাটেরিয়াল হচ্ছে সিএ প্রফেশনাল লেভেলের ট্যাক্সের বইটা এবং ভ্যাটের আইন, অ্যাক্টস, রুলস এটসেট্রা। এই ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা ওখানে জয়েন করতে পারেন, তাহলে ভিডিওগুলো আপনারা আর্লি পাবেন। এছাড়া যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওতে আজকে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আগের 15টা লেকচার দেখে আসবেন। নতুন করে আজকে 16 নম্বর লেকচার শুরু করলে আপনি কিছুই বুঝবেন না। তো থ্যাংক ইউ। আর সময় নষ্ট না করে আমরা সরাসরি আজকের লেকচারে চলে যাচ্ছি। তো আজকের লেকচারটা হচ্ছে ভ্যাটের 16 নম্বর লেকচার। আজকের প্রথম টপিকস হচ্ছে কিস্তিতে পণ্য বিক্রয়। আমরা এটা দিয়ে শুরু করব, এরপর আমরা আরও একটা ছোটো টপিক পড়বো, এরপর আমরা আজকে একটা অঙ্ক করব ভ্যাটের, যে অঙ্কটা আপনাদেরকে অনেকটাই ক্লিয়ার করে দিবে যে ভ্যাটের ক্যালকুলেশনটা কীভাবে হয়, অনেক হেল্প করবে আপনাদেরকে। তো আজকে যে প্রথম টপিকস কিস্তিতে পণ্য বিক্রয়, আমরা বইতে পড়ে যাব। আমি আগে রৌফ স্যারের বই থেকে পড়তেছি, কারণ এখানে ব্যাখ্যাটা সুন্দর মতো দেয়া আছে। সেকশন 41, কিস্তিতে পণ্য বিক্রয়, যেটাকে ইংলিশে বলা হয় লে বাই সেলস। তো আইনটা পড়ার দরকার নেই, আইনটা মানে আপনারা পড়বেন, আমি তো পড়ে ফেলছি। আপনাদেরকে আমি সরাসরি আলোচনা থেকে পড়ে, তখন আপনারা বুঝবেন। আপনারা কিন্তু যখন প্র্যাকটিক্যালি ভ্যাট পড়বেন তখনও কিন্তু এভাবেই পড়বেন, যে আইনটা একবার চোখ বুলাবেন, আলোচনা মানে রৌফ স্যারের বই থেকে স্পেশালি যদি পড়েন, আমি এভাবে অনেক শিখতে পারছি ওনার বই থেকে। আলোচনাগুলো পড়লে অনেক কিছু জানা যায় আর কি। কিস্তিতে পণ্য বিক্রয়, এখানে আলোচনা যেটা লেখা আছে দেখেন, অনেক সময় কিস্তিতে পণ্য বিক্রি করা হয়। গাড়ি, টিভি, ফ্রিজ ইত্যাদি প্রচুর সংখ্যক কিস্তিতে বিক্রি করা হয়। কিস্তিতে পণ্য বিক্রি হলে প্রথমে ডাউন পেমেন্ট দিয়ে ক্রেতা পণ্য দখলে নেন, তারপর চুক্তি অনুসারে কিস্তি মূল্য পরিশোধ করতে থাকেন। কিস্তি মূল্য অনেক সময় বছরের পর বছর ধরেও পরিশোধ করা হয়। এরূপ বিক্রির ক্ষেত্রে প্রশ্ন আসে যে কখন ভ্যাট পরিশোধ করতে হবে। এখানে বিধান করা হয়েছে যে অর্থ পরিশোধের সময় ভ্যাট পরিশোধ করতে হবে। যখন যে পরিমাণ অর্থ পরিশোধ করা হয় তখন সে পরিমাণ অর্থ থেকে ভ্যাট পরিশোধ করতে হবে। প্রতি কর মেয়াদে যে পরিমাণ কিস্তির অর্থ পরিশোধ করা হয়েছে সে পরিমাণ অর্থ থেকে কর ভগ্নাংশ পৃথক করে নিতে হবে। এই কর ভগ্নাংশ হবে ওই কর মেয়াদের কিস্তির বিপরীতে প্রদেয় ভ্যাট। প্রতি কিস্তি মূল্য পরিশোধের ক্ষেত্রে পৃথক ভ্যাট চালান ইস্যু করতে হবে। তাহলে খুবই সিম্পল বিষয়টা, যে সাপোজ আমি 500 টাকা দামের একটা পণ্য কিনলাম, আর ওই 500 টাকা দামের সেই পণ্যটা আপনার 500 টাকার উপর যদি আমি 15% হারে ভ্যাট ক্যালকুলেট করি তাহলে ভ্যাট আসে 75 টাকা। তো ভ্যাট সহ ওই পণ্যের দাম হবে কত? 575 টাকা। কিন্তু আমি ওই পণ্যটার মূল্যটা পরিশোধ করব ইনস্টলমেন্টে বা কিস্তিতে। তা আমি যদি জানুয়ারি মাসে প্রথম কিস্তি দেই, অর্থাৎ 500 টাকার মধ্যে 100 টাকা, মোট 5টা কিস্তি হবে, তাহলে প্রথম কিস্তি কত হবে? 100 টাকা হবে। সেটা যদি আমি জানুয়ারি মাসে দেই তাহলে জানুয়ারি মাসে আমার ভ্যাট হচ্ছে 15 টাকা, 15%। এবং জানুয়ারি মাসের ভ্যাটটা আমাকে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে রিটার্নের মাধ্যমে জমা দিয়ে দিতে হবে। তাহলে আমি সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে তখন 15 টাকা ভ্যাট জমা দিব, অর্থাৎ আমি যখন যেটা পেমেন্ট করবো সেটার উপর ভ্যাটটা আমি সেভাবে জমা দিব। তাহলে আমি যদি জানুয়ারি মাসে 100 টাকা পেমেন্ট করি তাহলে আমি 15 টাকা জমা দেবো ফেব্রুয়ারি মাসে। এরপর যখন পরবর্তী কিস্তি পরিশোধ করব তখন ওই পরবর্তী কিস্তির উপর ভ্যাটটা আমি সেভাবে পরিশোধ করব। সাপোজ যদি আমার কিস্তি হতো 2টা কিস্তি, তাহলে 500 টাকার 2টা কিস্তি কত হয়? 250 টাকা, 250 টাকা। তাহলে আমি প্রথম কিস্তিতে দিতাম কত? 250 টাকা, আর 250 টাকার উপর আমার ভ্যাট হতো কত? 37.5 টাকা। তাহলে প্রথম কিস্তি দেওয়ার পর আমি 37.5 টাকা আমি কী করতাম? ভ্যাট দিতাম। এরপর সেকেন্ড কিস্তি দেওয়ার পর আমি
37.5 টাকা ভ্যাট দিতাম। অর্থাৎ এভাবে আপনার কিস্তির যখন আপনি মূল্য পরিশোধ করবেন তখনই আপনি কী করবেন, ভ্যাটটা পেমেন্ট করবেন, এবং প্রত্যেকটা ভ্যাট পেমেন্টের ক্ষেত্রে আপনার আলাদা চালান ইস্যু করতে হবে। তাহলে এই টপিকটা এখানে শেষ, আমরা এখন বইতে চলে যাচ্ছি। তাহলে আমরা লাস্ট ক্লাসে আমরা এই লে বাই সেলসের উপর পর্যন্ত শেষ করছিলাম। আজকে আমরা লে বাই সেলস বা কিস্তিতে পণ্য বিক্রয় অলরেডি কী করছি, শেষ করে ফেলছি। এটা আমরা আলোচনা থেকে পড়ছি। এখন আমরা পরবর্তী পয়েন্টটাতে চলে যাচ্ছি, ওইটা হচ্ছে ট্রিটমেন্ট অফ ক্যান্সেল ট্রানজ্যাকশন। অর্থাৎ আপনি বিক্রি করছেন পণ্য বা কিনছেন, এরপর কি হলো, ওই ট্রানজ্যাকশনটা ক্যান্সেল হয়ে গেল, দেন কী হবে? ইফ এ ট্রানজ্যাকশন ইজ ক্যান্সেলড and a portion of the consideration previously received is retained by the supplier, then the tax applicable on the portion thus retained may be adjusted while making adjustments. If a transaction for any supply is cancelled and the supplier realizes any money from the recipient as a consequence of the cancellation, the amount shall be treated as the consideration for the supply in the tax period in which it is realized, and taxes shall be payable. অর্থাৎ সাপোজ আমি 10,000 টাকায় আপনার কাছে একটা পণ্য বিক্রি করলাম, আপনার কাছে পণ্যটা ডিফেক্টিভ মনে হলো, আপনি আমাকে কিছুদিন পর পণ্যটা ফেরত দিয়ে দিলেন। চুক্তি অনুযায়ী আমি আপনাকে 9,000 টাকা ফেরত দিলাম 10,000 টাকার মধ্যে, আর 1,000 টাকা আমি আমার কাছে রেখে দিলাম, বললাম যে এটা আপনার কি, এটা হচ্ছে লস। যেটা অনেক ক্ষেত্রেই হয় যে ট্রানজ্যাকশন ঠিকই ক্যান্সেল করছি কিন্তু আমি পুরো টাকা ফেরত দিব না আপনাকে, যেহেতু পণ্যটা কিছুদিন আপনার কাছে ছিল, আমি ওইটার বাবদ 1,000 টাকা রেখে দিছি, বাকি 9,000 টাকা আপনাকে কী করছি, ফেরত দিয়ে দিছি। তখন এই 1,000 টাকার উপর 15% হারে ভ্যাট আসে কত, 150 টাকা। সেটা আমাকে ঠিকই জমা দিতে হবে, ঠিক আছে? যদিও বা এটা কিন্তু সেল হয় না, কারণ পণ্যটা আপনাকে আমি কী করছি, ফেরত দিয়ে দিছি, বাট যেহেতু আমি টাকাটা রেখে দিছি, এই টাকার উপর যে ভ্যাট সেটা বিক্রেতা হিসেবে আমি কী করব, জমা দিব, এবং আপনি ক্রেতা, আপনি কিন্তু এই ভ্যাট সহ টাকাটা পরিশোধ করবেন। মানে ওই 1,000 টাকার উপর ভ্যাট সহ আপনি হয়তো 1,150 টাকা আপনি কী করছেন, আমাকে পরিশোধ করছেন। তো আপনি ঠিক সেই 150 টাকা আপনি কী করতে পারবেন, রেয়াত নিতে পারবেন, ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবেন। যারা ইনপুট ট্যাক্স ক্রেডিট বুঝেন না, আমাদের ক্লাস আসবে এটা ইনপুট ট্যাক্স ক্রেডিটের উপর খুব তাড়াতাড়ি, তখন আপনারা দেখতে পারবেন। আর যারা বুঝেন তারা তো বুঝেন যে ট্রানজ্যাকশন ক্যান্সেল হয়ে গেলেও যেহেতু আমি টাকাটা রাখছি, আমি এটার উপর ভ্যাট পরিশোধ করতে হবে, এবং আপনি ক্রেতা হিসেবে আপনি এটার উপর রেয়াত নিতে পারবেন। এখন আমরা চলে যাচ্ছি একটা ম্যাথে, যে ম্যাথটার মধ্যে এই যে এখানে যে কেস স্টাডি, ওটাতে আমরা সরাসরি চলে যাই। New Bangla Private Limited is an enterprise registered with Dhaka North and engaged in shoe manufacturing. তারা shoe manufacture করে। They imported raw materials from Japan, paying VAT of Taka 3 lakh and advance tax of Taka 60,000. তারা জাপান থেকে র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করছে, ইম্পোর্ট করার সময় তারা 3 লক্ষ টাকার ভ্যাট পেমেন্ট করছে অ্যান্ড 60,000 টাকার অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করছে। They have purchased raw materials from ABC Limited for 25 lakh টাকা, এবং তারা ABC লিমিটেড থেকে র মেটেরিয়ালস পারচেস করছে আর 25 লক্ষ টাকার। NBPL অর্থাৎ নিউ বাংলা প্রাইভেট লিমিটেড, যেটা কিনা আমাদের ক্লায়েন্ট, নিউ বাংলা প্রাইভেট লিমিটেড purchase another type of raw materials from a registered proprietorship from MS Hassan Traders having value of Taka 2 lakh and payment is done through account pay check. নিউ বাংলা প্রাইভেট লিমিটেড হাসান ট্রেডার্স থেকে 2 লক্ষ টাকার পণ্য আরও ক্রয় করছে, সেটা চেকের মাধ্যমে পেমেন্ট করছে। AB Legal submitted an invoice of Taka 2 lakh without issuing Form 6.3. আমাদের এই ক্লায়েন্ট নিউ বাংলাকে আবার AB Legal নামে একটা কোম্পানি পণ্য বিক্রি করছে। ওকে, AB Legal কাকে পণ্য বিক্রি করছে? নিউ বাংলাকে। কত টাকার পণ্য বিক্রি করছে? 2 লক্ষ টাকা। কিন্তু তারা 6.3 প্রোভাইড করে নেই, আমরাও 6.3 কালেক্ট করে নিই। এরপর লিখছে দে সোল্ড গুডস উইথ 100 ইনভয়েসেস এগ্রিগেটিং টু টাকা 70 লাখ টু দেয়ার কাস্টমার্স আউট অফ
100 customers, 3 of them refunded some goods worth টাকা 3 লাখ। অর্থাৎ আমাদের এই যে ক্লায়েন্ট নিউ বাংলা প্রাইভেট লিমিটেড, তারা 70 লক্ষ টাকার পণ্য বিক্রি করছে সেলস, এবং এই 70 লক্ষ টাকার মধ্যে 3 লক্ষ টাকা আবার বিক্রয় ফেরত হয়েছে, মানে কাস্টমাররা ফিরিয়ে দিছে। সো আমাকে বলতেছে যে এটার ভ্যাটটা কত হবে, সেটা আমি কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তবে ক্যালকুলেশন কিছুই দেখাবো না, কারণ আপনারা সবাই এখানে প্রফেশনাল স্টুডেন্ট বা প্রফেশনাল মানুষ, ক্যালকুলেশন আপনারা করতে পারবেন। আমি ক্যালকুলেশনের ব্যাখ্যাটা দিব, ঠিক আছে? ক্যালকুলেট করে দেখাবো না। প্রথমে আসেন বাম পাশে, আপনারা দেখেন প্রথম বক্সটা আউটপুট ট্যাক্স। আমার ক্লায়েন্টকে আমি কার হিসাব করতেছি, আমি হিসাব করতেছি নিউ বাংলা প্রাইভেট লিমিটেডের। এই যে এখানে প্রথম লাইনে যে নিউ বাংলা প্রাইভেট লিমিটেড, সে কত লক্ষ টাকা পণ্য বিক্রি করছে, লাস্টে একদম আছে দে সোল গুডস অ্যাগ্রিগেটিং টু 70 লাখ। 70 লক্ষ টাকা সে পণ্য বিক্রি করছে, এবং আউটপুট ট্যাক্সটা কিসের উপর আসে, বিক্রির উপর আসে। সুতরাং তার যে, আমি ধরে নিলাম, এবং এখানে প্রশ্ন দেখলে বোঝা যাচ্ছে যে এখানে 70 লক্ষ টাকার উপর এই 70 লক্ষ টাকাটা হচ্ছে ভ্যাট সহ, ইনক্লুসিভ ভ্যাট, ঠিক আছে? তাহলে যদি ভ্যাট সহ মূল্য 115 টাকা হইতো, তাহলে ভ্যাট হইতো কত টাকা, 15 টাকা। ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম, যে যদি ভ্যাট সহ মূল্য 115 টাকা হইতো, ভ্যাট হইতো 15 টাকা। যদি ভ্যাট সহ মূল্য 1 টাকা হতো, ভ্যাট হতো 15 ভাগে 115। এবং যদি ভ্যাট সহ মূল্য 70 লক্ষ টাকা হয়, তাহলে বাম পাশের বক্স থেকে ক্যালকুলেশন দেখেন, ভ্যাট হবে কত, 70 লক্ষ গুণ 15 ভাগের 115, অর্থাৎ 9,13,043.48 টাকা ভ্যাট চলে আসছে। আশা করি এই ক্যালকুলেশনটা বোঝা গেছে। এরপর ডান পাশের কলামে দেখেন ইনপুট ট্যাক্স। ইনপুট ট্যাক্সটা কি, রেয়াত, আমি কত টাকা রেয়াত নিতে পারবো। এই ইনপুট ট্যাক্স রেয়াত জিনিসটা কি, সেটা সম্পর্কে তো বিস্তারিত ক্লাস আসবে বলছি, প্লাস এটা সম্পর্কে একটা আইডিয়া পাইতে আপনারা আমার লেকচার 1টা দেখে আসবেন। ওখানে আমি ভ্যাট সাইকেলটা দেখেছি, সেখানে ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে কথা আছে। তো ইনপুট ট্যাক্স ক্রেডিট কি, আমি যেগুলো ট্যাক্স ভ্যাট যেগুলো অলরেডি পেমেন্ট করছি আমি, সেগুলো আমি এখন ক্রেডিট নিব। প্রথমে আমি কি পেমেন্ট করছি, প্রথমে দেখেন আছে এখানে প্রথম প্যারায়, যে আমি জাপান থেকে এটা আনার সময় 3 লক্ষ টাকার ভ্যাট পেমেন্ট করছি। তাহলে ভ্যাট অ্যাট ইম্পোর্ট 3 লক্ষ টাকা, এটা আমার ইনপুট ট্যাক্স, ঠিক আছে, ফাইন। নেক্সট হচ্ছে যে আমি এবিসি কোম্পানি থেকে 25 লক্ষ টাকার পণ্য কিনছি। তো অবভিয়াসলি আমি 25 লক্ষ টাকার পণ্যটা ছিল কি, ভ্যাট ইনক্লুসিভ। তো ওই আগের নিয়মে, ঐকিক নিয়মে 25 লক্ষ টাকার মধ্যে আমার ভ্যাট কত ছিল, 3,26,086 টাকা, 3,26,086.96 আর কি। তো এটা আমার ভ্যাট ছিল, ওইটাও আমার ইনপুট ট্যাক্স হিসেবে আমি পেমেন্ট করছি। এবং লাস্টে আমি এখানে 2 লক্ষ টাকার 2টা ট্রানজ্যাকশন আছে, 2 লক্ষ টাকার 2টা ট্রানজ্যাকশন আছে। একটা হচ্ছে হাসান ট্রেডার্সের সঙ্গে, হাসান ট্রেডার্সের সঙ্গে খুব সুন্দর মতো ট্রানজ্যাকশন হয়েছে, 2 লক্ষ টাকার পণ্য কিনছি, ও চালানো দিছে, এখানে কিছু বলা নেই বলে আমাকে ধরে নিতে হবে চালান দিছে, এবং অ্যাকাউন্ট পে চেকের মাধ্যমে আমি পেমেন্ট করছি। সো নো প্রবলেম, আমি এটা ক্রেডিট নিতে পারবো। সো ওই 2 লক্ষ টাকার উপর আমি কি ভ্যাট কত, ওই ভ্যাট ইনক্লুসিভ ঐকিক নিয়মে হিসাব করলে 2 লক্ষ টাকার উপর ভ্যাট আসে 26,086.96 টাকা। এবং আমি এবি লিগেল থেকেও কিন্তু 2 লক্ষ টাকার পণ্য কিনছি, কিন্তু ওইটা আমি ইনপুট ট্যাক্স ক্রেডিট পাবো না, কারণ আমি অ্যাজ এ কাস্টমার, আমি যেহেতু একটা কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, প্রথম লাইনে লিখে আছে, আমার দায়িত্ব ছিল তার থেকে 6.3 কালেক্ট করা। সে দেখবে না দেখ, আমার কালেক্ট করতে হবে, তার দোষ পরে, আমার দোষ আগে। তো আমি তো তার থেকে কালেক্ট করি নাই 6.3, সো আমি এটার উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট নিতে পারবো না। এবি লিগেলেরটা, হাসান ট্রেডার্সেরটা নিতে পারবো। সো সব মিলিয়ে আমার ইনপুট ট্যাক্স আসতেছে সবগুলো যোগ করলে 6,52,173.92 টাকা। এখানে আরও 2টা ক্যালকুলেশন আছে। প্রথম হচ্ছে একটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি, আপনার ভ্যাটটা বাড়িয়ে দিবে। আপনি যে এবি লিগেল লিমিটেড থেকে চালানটা কালেক্ট করতে পারেন নাই, তার এই ভ্যাটটা, মানে এই ভ্যাটটা এখন আপনাকে দেওয়া লাগবে, ঠিক আছে, রেয়ার তো পাবেন না, এটা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হবে। ওই 2 লক্ষ টাকার উপর এবি লিগেলের আমার ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কত আসে, 26,000, ওই উপরে ক্যালকুলেশন আছে 26,086.96 টাকা। আর ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট কি, প্রথমে হচ্ছে যে আমি যে অ্যাডভান্স ট্যাক্স পেমেন্ট করে আসছি, প্রশ্নে আপনারা দেখবেন 60,000 টাকা, যেহেতু আই অলরেডি মানে আমি অলরেডি এটা পেমেন্ট করছি, আই অলরেডি পেইড দ্যাট,
সো এটা আমি কমাই দিব আমার রিটার্নে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিয়ে। ওই অ্যাডভান্স ট্যাক্সের 60,000 টাকা হচ্ছে কি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, এবং আমার যে পণ্য ফেরত আসছে, পণ্য বিক্রি করছিলাম, বিক্রি করে টাকা নিছি, টাকা নিয়ে ভ্যাটও দিয়ে দিছি, কিন্তু এখন তো পণ্য ফেরত চলে আসছে, কাস্টমারকে টাকা ফেরত দিতে হবে ভ্যাট সহ, তাহলে ওইটা আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবো না? ওইটাও আমি ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট করবো। 3 লক্ষ টাকার আমার পণ্য ফেরত আসছে, 3 লক্ষ টাকার উপরে ওই আগের ঐকিক নিয়মে আমার ভ্যাট আসে কত 39,130.43 টাকা। তাহলে আমার টোটাল ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট হচ্ছে 99,130.43 টাকা। তোমার নেট ভ্যাট কত আসে এখানে? আমার আউটপুট ট্যাক্স প্রথমে 9,13,043 টাকা বিয়োগ ইনপুট ট্যাক্স যেহেতু অলরেডি দিয়ে দিছি, এটা আমি কি করব মাইনাস করব 6,52,173.92 যোগ করব ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, যেটা আমার ভ্যাট বাড়াইতে হবে এবি লিগেলেরটা 26,000 টাকা, ওইটা যোগ করলাম, এবং মাইনাস করব ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট যেগুলো গুডস রিটার্নের কারণে এবং অ্যাডভান্স ট্যাক্সের কারণে হয়েছে। সব যোগ বিয়োগ করে আমার নেট ভ্যাট আসে 1,87,826 টাকা 9 পয়সা 09 পয়সা। এইভাবে কিন্তু ভ্যাটটা ক্যালকুলেট করা হয়, এবং এই ভ্যাট ক্যালকুলেশনটা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাস এতটুকুই। যদি ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কিছু নতুন কিছু চান। আর আমার ফেসবুক পেজের নামও দেওয়া আছে, ওইটাও ফলো দেওয়ার জন্য রিকোয়েস্ট থাকলো। ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হচ্ছে।